সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক আয়োজন জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এর প্রথম রাউন্ডের আজকের পর্ব। দর্শক, আমাদের প্রতিযোগিতার এই আসরে আপনারা কখনো স্কুল পর্যায়ের বিতর্ক দেখেছেন, আবার কখনো কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণ করেছে। তবে আমাদের চলমান প্রতিযোগিতার আসরে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমানো সম্ভব। যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান আজকে এই বিষয়টিকে নিয়ে পরস্পরের সাথে যুক্তি দ্বৈরথে লিপ্ত হবেন তারা হচ্ছেন পক্ষ দল কারমাইকেল কলেজ রংপুর, বিপক্ষ দল শহীদ শামসুজ্জোহা হল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবারে আমরা পরিচিত হব আজকের মেধাবী বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা করবার জন্য আগত প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে। পক্ষ দলে আমাদের সাথে আছেন আমি মাফরুজা মেহনাজ মৌরিন, পড়ছি প্রাণীবিদ্যা বিভাগ, অনার্স তৃতীয় বর্ষ, কারমাইকেল কলেজ রংপুর। আমি জান্নাতুল ফিরদৌস অনন্যা, পড়ছি রসায়নে, চতুর্থ বর্ষ, কারমাইকেল কলেজ রংপুর। আমি জয় লালা, পড়ছি চতুর্থ বর্ষ, অর্থনীতি বিভাগ, কারমাইকেল কলেজ রংপুর। আমি মোহাম্মদ আব্দুল ওয়াজেদ সরকার, পড়ছি অনার্স প্রথম বর্ষ, ইংরেজি বিভাগ, কারমাইকেল কলেজ রংপুর। আমি বন্নিশিখা রায় পূজা, প্রাণীবিজ্ঞান বিভাগ, অনার্স দ্বিতীয় বর্ষ, কারমাইকেল কলেজ রংপুর। আমি উম্মে জান্নাত মিশু, পড়ছি দর্শন বিভাগে, প্রথম বর্ষ, কারমাইকেল কলেজ রংপুর। জি আমি উসমান গনি, পড়ছি সম্মান চতুর্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, কারমাইকেল কলেজ রংপুর। এবারে দেখা যাক বিপক্ষ দলে কারা আছেন। আমি আকিব হোসাইন, পদার্থবিজ্ঞান বিভাগ, চতুর্থ বর্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। আমি মোহাম্মদ জাহিদ হাসান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, চতুর্থ বর্ষ, শহীদ শামসুজ্জোহা হল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি তৌফিক আজমিন মাহমুদ, পড়াশোনা করছি অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগ, মাস্টার্স, শহীদ শামসুজ্জোহা হল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি ইব্রাহিম খলিল, পড়ছি পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি মোহাম্মদ অন্তর, পড়ছি পদার্থবিজ্ঞান বিভাগ, প্রথম বর্ষ, শহীদ শামসুজ্জোহা হল রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। আমি আব্দুল্লাহ আল সালমান, পড়ছি হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, দ্বিতীয় বর্ষ, শহীদ শামসুজ্জোহা হল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল নব, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, দ্বিতীয় বর্ষ, শহীদ শামসুজ্জোহা হল। এবারে আজকের এই বিতর্ক প্রতিযোগিতার নিয়ম কানুনগুলো জানিয়ে দিচ্ছি। আপনারা দুটি দলই সার্বিকভাবে যুক্তিতর্কের উপস্থাপনা এবং যুক্তি খণ্ডনের জন্য সর্বমোট 17 মিনিট সময় পাবেন। এই 17 মিনিট সময়ের কতটুকু সময় আপনারা গঠনমূলক পর্বে ব্যবহার করবেন কিংবা কতটুকু সময় যুক্তি খণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি উভয় দল নিজেরাই নির্ধারণ করবে। এছাড়া একজন বিতার্কিক কত সময় ধরে বক্তব্য প্রদান করবে সেটিও উভয় দল নিজেরাই নির্ধারণ করবে। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতে পারেন কিংবা গঠনমূলক পর্বে যে কোনো একজন বিতার্কিক চাইলে যুক্তি খণ্ডন করতে পারবে। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময় 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত দেওয়া হবে এবং নির্ধারিত সময় শেষ হয়ে যাবার পর চূড়ান্ত সংকেত দেওয়া হবে। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক মণ্ডলীর সঙ্গে, যাদের সুচিন্তিত প্রদেয় রায়ের মাধ্যমে আজকের এই বিতর্কের ফলাফল নির্ধারণ করা হবে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিয়েছি বিজ্ঞ বিচারক জনাব রথীন্দ্রনাথ দত্তকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। এবারে মঞ্চে আসবেন জনাব সালমা আক্তার মিশন, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি জনাব মুসাব্বিরুল ইসলামকে, 2009 ও 11 সালে অনুষ্ঠিত 19তম এবং 20তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্য এবং 20তম বিতর্ক প্রতিযোগিতায় 12 পর্বের শ্রেষ্ঠ বক্তা। তাছাড়া পেশাগতভাবে তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন ও তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবে। এ পর্যায়ে আমরা পরিচিত হব আমাদের আজকের এই প্রতিযোগিতার সম্মানিত সভাপতির সঙ্গে, যিনি পুরো আয়োজনটি পরিচালনা করবেন এবং উপস্থিত বিতার্কিকদের উদ্দেশ্যে মূল্যায়ন বক্তব্য প্রদান করবেন। আমি সভাপতির আসন গ্রহণ করবার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি জনাব FH আরিফকে, প্রাক্তন বিতার্কিক ও সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড। এবং এ পর্যায়ে আমি সম্মানিত সভাপতিকে অনুরোধ করব অনুষ্ঠানটি পরিচালনা করবার জন্য। আমরা বিতর্কের বিষয় এবং পক্ষ দলগুলো সম্পর্কে জেনেছি। আমি সরাসরি বিতর্কে চলে যাব। প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা
মাফরুজা মেহনাজ মৌরিন, সময় 5 মিনিট। আয় আরেকটিবার আয় রে সখা, প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। কিন্তু আজ সেই প্রাণ জুড়ানো কথা কোথায় হারিয়ে গিয়েছে? একসময় আমরা গল্প করতাম বাড়িতে, বিদ্যালয়ে, খেলার মাঠে, পাড়ায়, কিংবা কোনো এক শিশু পার্কে বসে, কিংবা খেলার মাঠে খেলার সময় ক্লান্ত হয়ে বন্ধুর সাথে বসতাম জারুলের ছায়ায় কিংবা কদমতলায়। কিন্তু আজকে সেই চিত্র ভিন্নতর। আজকে আমাদের চোখ সকলেরই খোলা, কিন্তু সেই চোখ আটকে রয়েছে কিছু ইলেকট্রনিক ডিভাইসে, এবং আমাদের বন্ধুদের সাথে কথা হয় হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার কিংবা ফেসবুকে। এবং এর ফলে যে ক্ষতিটি হয়েছে সেটি হচ্ছে আসক্তি। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি। এবং এই আসক্তি যখন আজ মহামারী আকার ধারণ করেছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ আমরা বিতর্ক করছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি আমাকে কিছু বলবার সুযোগ প্রদানের জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত যারা আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমানো সম্ভব। পক্ষে বলছি, আজকের বিষয়টিকে বিশ্লেষণ করলে যে প্রপঞ্চগুলো সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো বিনোদন কেন্দ্র, সামাজিক যোগাযোগ মাধ্যম, আসক্তি এবং অধিক বিনোদন কেন্দ্র স্থাপন। বিনোদন কেন্দ্র হলো এমন একটি স্থান যেখানে মানুষ তার চিত্তাকর্ষক উৎকর্ষ সাধন করবার জন্য, অবসর আনন্দ উপভোগ করবার জন্য তৈরি অথবা ব্যবহার করে, যেমন চিড়িয়াখানা, শিশু পার্ক, সরকারি বেসরকারি সাহিত্য সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিষ্ঠান, গ্রামীণ মেলা সহ বিভিন্ন ধরনের পার্ক ইত্যাদি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে বোঝাচ্ছি ইন্টারনেট ভিত্তিক কিছু অ্যাপ কিংবা অ্যাপের সমষ্টি, যেমন ফেসবুক, টুইটার, স্কাইপি, ইমো ইত্যাদির মাধ্যমে মানুষের অনলাইন সম্প্রদায় তৈরি করা এবং এটির মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করা। আসক্তি বলতে আমরা বোঝাচ্ছি প্রয়োজনের অধিক ব্যবহার। এটি একটি তীব্র নেশা, টান এবং মোহ, যার ফলে আমাদের শারীরিক এবং মানসিক বুদ্ধিবৃত্তিক বিকাশ ব্যাহত হচ্ছে। অধিক বিনোদন কেন্দ্র স্থাপন বলতে বোঝাচ্ছি আজকে আমাদের চাহিদার তুলনায় বিনোদন কেন্দ্র যখন অপ্রতুল, তখন আরও নতুন নতুন বিনোদন কেন্দ্র স্থাপন এবং ইতোমধ্যে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর সংস্করণ, পরিমার্জন এবং পরিবর্ধন। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টিতে একটি প্রত্যয় রয়েছে। প্রত্যয় দ্বারা বোঝাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমানোর জন্য অন্যান্য অনেক মাধ্যম রয়েছে, সেটি আমরা স্বীকার করে নিচ্ছি, কিন্তু এই সকল মাধ্যমকে ছাপিয়ে আজ যে কারণটি অধিক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অধিক বিনোদন কেন্দ্র স্থাপন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আমরা কখন বিনোদন খুঁজি এবং কেন খুঁজি। আমরা যখন অবসর কাটাতে চাই কিংবা মনের প্রশান্তি লাভ করতে চাই। আজকের সেই প্রশান্তি খুঁজতে এবং আজকের সেই বিনোদন খুঁজতে আমরা চলে যাই সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং যখন আমরা ঘন্টার পর ঘন্টা সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি আমরা আসক্ত হয়ে পড়ছি, এবং এই আসক্তিতেই আমরা সীমাবদ্ধ নেই। আমরা এই আসক্তি থেকে আমাদের শারীরিক এবং মানসিক যে বুদ্ধিবৃত্তিক বিকাশ সেটি ব্যাহত হচ্ছে, এবং আজকের আসক্তি যখন মহামারী আকার ধারণ করেছে আমরা বিতর্ক করছি সেই আসক্তি শব্দটিকে নিয়ে। আজকে আমাদের এই বিনোদন কেন্দ্র স্থাপনের কিছু সুফল রয়েছে যার ফলে সামাজিক যোগাযোগের প্রতি আসক্তি কমানো সম্ভব। এই দিকগুলো আমি উপস্থাপন করছি। মেধার বিকাশ, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব হ্রাস, সামাজিকীকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা এবং পর্যটন খাত সমৃদ্ধকরণ। মাননীয় সভাপতি, বিনোদন কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে খেলার মাঠ, এবং এই খেলার মাঠের মাধ্যমে আমরা নেতৃত্ববোধ এবং সময়ানুবর্তিতা শিখি। যখন খেলার মাঠে কেউ অসুস্থ হয়ে পড়ে ঠিক তখন আমরা তাকে যেমন সাহায্য করি, এর মাধ্যমে আমাদের ঘটে মনস্তাত্ত্বিক বিকাশ। এতে আমাদের মেধার বিকাশ অব্যাহত থাকে, ব্যাহত হয় না। এবং যশোরে যখন 226টি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠের অভাব রয়েছে এবং এই তথ্যটি দিচ্ছে 2023 সালের দেশের খবর পত্রিকা, ঠিক তখন আমরা এটি দেখিয়ে যাচ্ছি আমাদের বিনোদন কেন্দ্রগুলো ঠিক কতটা অপ্রতুল। এই অপ্রতুলতা থেকেই আমরা বলছি অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের কথা। তাই আসক্তি নয়, আমরা চাই সুস্থ সমাজ, এবং অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমানো সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবার আমরা শুনব বিপক্ষ দলের প্রথম বক্তা আকিব হোসেনকে, সময় 5 মিনিট। ইন্টারনেট দিয়েছে আমাদের বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে এখানে সবাই বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমি আমার বক্তব্য শুরুতে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। তারা যখন বলছে যে আমাদের বিনোদন কেন্দ্রগুলো সংস্কার এবং সংকলন দরকার এবং নতুন নতুন বিনোদন কেন্দ্র স্থাপন দরকার, তারা ইন্টারনেটে আসক্ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত তরুণ প্রজন্মকে কিভাবে এই কেন্দ্রগুলোতে আকৃষ্ট করবে তারা এটা স্পষ্ট করে না। মাননীয় সভাপতি, তারা এটা স্পষ্ট করে না যে বিনোদন কেন্দ্রগুলো কোথায় স্থাপন করা হবে এবং কিভাবে এই পাড়া মহল্লায় যারা কিনা আসলে বর্তমানে অনেক বেশি চাপে থাকে পড়ালেখার এবং পিতামাতার, সেখান থেকে কিভাবে এই ধরনের কেন্দ্রে উপস্থিত হবে এটা তারা স্পষ্ট করে না। আমরা মনে করি এই বিষয়বস্তুগুলো আজকে এই বিতর্কে অনেক বেশি দরকারি।
মাননীয় সভাপতি, তারা কিছু বিষয় সংজ্ঞায়ন করে, কিন্তু আমরা মনে করি আরও কিছু বিষয়ের সংজ্ঞায়নের দাবিদার। তারা বিনোদনের কোনো সংজ্ঞায়ন করে না, কিন্তু আমরা মনে করি এই বিনোদনটা আজকের বিতর্কের বিষয়বস্তু হিসেবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। লন্ডন পুলিশ কোড অনুসারে বিনোদন এমন কাজ যা দর্শক বা শ্রোতাকে আকর্ষণ করে এবং যা তাদেরকে আনন্দ দেয়। এই আনন্দ ধারা অনুযায়ী আমাদের বিনোদন কেন্দ্রগুলো স্থাপন করা হয়, কিন্তু যখন কিনা বর্তমান পর্যায়ে এসে আমরা দেখতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রত্যেকটি বিনোদন কেন্দ্রকে স্থান পরিবর্তন করে নিয়েছে, তাদের যে স্থান কেড়ে নিয়েছে, তখন আমাদের প্রশ্ন জাগে, যদিও কিনা আপনি এটাকে সংস্করণ করেন অথবা পুনঃস্থাপন করেন, এই শিক্ষার্থীগুলো অথবা এই মানুষগুলো এখানে যাবে কিনা? না মাননীয় সভাপতি, এখানে যাবে না। দ্বিতীয় জায়গায় মাননীয় সভাপতি, আমাদের আজকে দেখতে হবে আজকে আসলে ইন্টারনেটে আসক্ত কারা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত কারা। আমরা দেখতে পারি যখন কিনা আসলে গ্লোবাল রিসার্চ গেট নামে একটি আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা এই তথ্য দেয় যে বাংলাদেশের 5 কোটি মানুষ এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং সেখানে 60% মানুষ হচ্ছে 14 থেকে 25 বছর বয়সী। সেখানে আমার প্রশ্ন হচ্ছে এই মানুষগুলো এতদিন ধরে যে ধরনের বিনোদন কেন্দ্রগুলো আছে এখানে যায়নি কেন, এবং তারা এখন কেন যাবে? আমরা মনে করি মাননীয় সভাপতি এই জায়গাতে আসলে আমাদের বিতর্ক শুরু করার জায়গা। মাননীয় সভাপতি, আমরা আজকে আপনাকে 3টা ক্ষেত্র দেখাবো। প্রথম ক্ষেত্রে আপনাকে দেখাবো তারা যখন বলছে যে আসলে বিনোদন কেন্দ্রগুলো আসলে তৈরি হচ্ছে এবং দেখাচ্ছে না যে বিনোদন কেন্দ্রগুলোর আসল উদ্দেশ্য কী ছিল, আমরা দেখাবো আপনাকে যে আসল উদ্দেশ্যগুলো এখানে ব্যাহত হচ্ছে। দ্বিতীয় আমরা দেখাবো মাননীয় সভাপতি যে বিনোদন কেন্দ্রগুলো নিয়ে কথা হচ্ছে, সেই কেন্দ্রগুলো কখনোই এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তিকে নিবারণ করতে পারে না, দামাতে পারে না। তৃতীয়ত মাননীয় সভাপতি আমরা দেখাবো একটি নতুন পরিকল্পনা যে কিভাবে এই ধরনের আসক্তিকে কমানো যায়। মাননীয় সভাপতি, প্রথম দিকে আসি, বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ সরকারের গ্যাজেট 2024 সাল অনুযায়ী কতটুকু পরিমাণে জাদুঘর এবং নান্দনিক পার্ক আছে? আমরা দেখতে পারি 103টি জাদুঘর রয়েছে, যেটা কিনা ঢাকা বিভাগের মধ্যে 36টি। আমরা দেখতে পাই নান্দনিক পার্ক নতুন করে গঠিত হচ্ছে 101টি। তাও কেন মানুষ এখানে যায় না? আমরা দেখতে পাই মাননীয় সভাপতি এখানে অনেক বেশি পরিমাণে অপরাধের আগ্রাসন হয়। আমরা মনে করি মাননীয় সভাপতি এই জিনিসটা কীভাবে বন্ধ হবে এবং কীভাবে এই আগ্রাসনগুলো কমাবে, এটা তাদের দিকে যাওয়ার কর্তব্য, যা কিনা তারা আমাদের দেখায় না। দ্বিতীয় মাননীয় সভাপতি, আমরা দেখতে পারি রাজুকের তথ্য মতে যখন কিনা আসলে একটি মহাপরিকল্পনা তৈরি করা হয় 1959 সালে, এবং সেখানে বলা হয় আমরা কখনো অধিকৃত জমিকে দখল করতে পারবো না, সেখানে বড় বড় সকল ধরনের স্থাপনা করতে হয় লোকালয়ের বাইরে। চিন্তা করুন মাননীয় সভাপতি, BKRS-এর তথ্য মতে যখন কিনা বাংলাদেশের কর্মঘণ্টা হচ্ছে সাধারণত গড়ে একটি মানুষের 8 ঘন্টা করে, এবং দিন শেষে এসে কীভাবে সে এই ধরনের বিনোদন কেন্দ্রগুলোতে যাবে এই জায়গাটা আসলে স্পষ্ট করা হয় না। এবং আমরা মনে করি এই জায়গাতে আমাদের মানুষগুলো অনেক বেশি পরিমাণে চিত্ত বিনোদনের জায়গায় আর কি অভাবে ভোগে, এবং এই কারণে মাননীয় সভাপতি আমাদের যে কেন্দ্রগুলো আছে কেন্দ্রগুলো আসলে ব্যাহত হয়, এবং এই কারণে মাননীয় সভাপতি আমরা মনে করি তারা ইন্টারনেটের প্রতি আসক্ত হচ্ছে। তাহলে মাননীয় সভাপতি আমরা কেন মনে করি যে এখানে আসলে বিকল্প হিসেবে আমরা কেবলমাত্র এই আসক্তিকে কমাতে পারি? মাননীয় সভাপতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মনোবিজ্ঞানী মেহতাব খানম বিবিসিকে বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সময় দেওয়া অনেক বেশি সহজতর, এখানে অনিয়ম করা সহজতর, এখানে দিন রাতে আর কি সময় দেওয়া সহজতর। এই জন্য এখানে যদি অনিয়মটাকে আমরা ব্যাঘাত করাতে পারি তাহলে আমরা এই আসক্তিকে কমাতে পারবো। ধন্যবাদ। এবারে বলবেন পক্ষ দলের দ্বিতীয় বক্তা জান্নাতুল ফেরদৌস অনন্যা। সময় 4 মিনিট। মাননীয় সভাপতি, শুরুতে একটি বিষয় স্পষ্ট করা দরকার। বিপক্ষ দলের প্রথম বক্তা আজকে ইন্টারনেট নিয়ে বলে গেলেন, কিন্তু আমাদের বিতর্কের বিষয়ে আমরা আজকে ইন্টারনেট নিয়ে কথা বলছি না, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কথা বলছি। ইন্টারনেট হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অংশ। মাননীয় সভাপতি তিনি আজকে এতগুলো কথা বলে গেলেন, এবং আমার দলের প্রথম বক্তা এসে বলেছিলেন যে আমরা আজকে যে বিতর্কের বিষয় যে প্রত্যয়টি রয়েছে, অর্থাৎ তাদেরকে একটি মাত্র কারণ দেখিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, যেটির মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমিয়ে নিয়ে আসতে পারি, কিন্তু তারা কোনো সুস্পষ্ট কারণ দেখিয়ে যাননি। মাননীয় সভাপতি প্রথম বক্তা এসে বলে গেলেন সচেতনতার কথা। সচেতনতা হচ্ছে প্রাথমিক ধাপ, কিন্তু একজন সন্তানকে যখন বিনোদন দেওয়ার জন্য বাবা মা তার হাত ধরে পার্কে বা একটি চিড়িয়াখানায় নিয়ে যায়, সেই জায়গাটির কথা আজকে বলছি। অর্থাৎ মাননীয় সভাপতি আজকে আমরা বিনোদন দেওয়ার জন্য চূড়ান্ত যে ধাপটি, সেই ধাপটির কথা বলছি।
চতুর্থ শিল্প বিপ্লবের এই বিশ্বায়নের যুগে এসে আজকে যখন আমাদের মেধা মনন দক্ষতা বিকাশের কথা, তখন আমাদের উপর কালো ছায়া ফেলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি প্রবল আসক্তি। এতে করে আমাদের দৃষ্টি হচ্ছে ক্ষীণ, মানসিকতা হচ্ছে দীন। বাস্তবতার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমানো সম্ভব। পক্ষে বলছি মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন ও দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় সভাপতি, আজকে আমরা দুটি জায়গা থেকে বিতর্কটি করছি। প্রথমত, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি দূর করতে হবে, কেন দূর করতে হবে ও তার ক্ষতিকারক প্রভাবগুলো কী কী, এবং অপরটি হলো অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে এই আসক্তি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। কেন আমরা অধিক বিনোদনের উপর জোর দিচ্ছি সেই বিষয়টি সুস্পষ্ট করব। আজকে যখন আমি ফেসবুকে, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে একজন বন্ধুর সাথে যোগাযোগ করছি, আমি যদি একটি শরীরচর্চা কেন্দ্রে গিয়ে বা আমি যদি একটি বিনোদন কেন্দ্রে গিয়ে বা পার্কে হাঁটতে গিয়ে তার সাথে যোগাযোগ করতে পারতাম, তখন আমি তার সাথে যোগাযোগের জন্য সামাজিক মাধ্যমের এই মাধ্যমগুলো ব্যবহার করতাম না এবং এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি যে আসক্তি তৈরি হচ্ছে এই আসক্তি তৈরি হতো না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ঢাকা শহর একটি রাজধানী শহরে যেখানে বাংলাদেশের মোট জনসংখ্যার 30% জনগণ বসবাস করে, অথচ সেখানে রয়েছে হাতে গোনা মাত্র কয়েকটি বিনোদন কেন্দ্র, যার ফলে সেখানে উপচে পড়া ভিড় থাকে, যে কারণে মানুষ বিনোদন কেন্দ্রে না গিয়ে ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন খুঁজতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্ত হয়ে পড়ছে। 2021 সালে শিক্ষাবর্ষের তথ্যের ভিত্তিতে প্রণীত অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 10,740টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই। আমাদের যে গ্রামীণ ঐতিহ্যগুলো ছিল, যেমন গ্রামীণ মেলা, তা আজ কালের গহ্বরে হারিয়ে গেছে। আমাদের সাহিত্য সাংস্কৃতিক সংগঠনগুলো বিলীন হয়ে গেছে। আমাদের পাঠাগারগুলোর অস্তিত্ব আজ ধ্বংসের কিনারায়। সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। সারা বাংলাদেশে 1400 সিনেমা হলের মধ্যে রয়েছে মাত্র 62টি সিনেমা হল এখন সক্রিয় রয়েছে। তথ্যসূত্র সমকাল পত্রিকা, তারিখ 1 মার্চ 2024। চিড়িয়াখানা হলো দেশের অন্যতম একটি বিনোদন কেন্দ্র, যেখানে সারা বাংলাদেশে 10টি চিড়িয়াখানা বিদ্যমান, সেগুলোর অবস্থাও বেহাল দশা। তখন কি হচ্ছে, বাবা মায়েরা সন্তানদেরকে পশু পাখি চেনানোর জন্য মোবাইল ফোনটি তাদের হাতে তুলে দিচ্ছে। এতে করে ছোটবেলা থেকেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি তৈরি হচ্ছে। মাননীয় সভাপতি, আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যে আমরা আজকে চাহিদা এবং অভিরুচি অনুযায়ী বিনোদন কেন্দ্রের সংখ্যা যখন অপ্রতুল, তখন আমরা অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের কথাটি বলছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রত্যেক ব্যক্তির ন্যূনতম 9 বর্গমিটার খোলা জায়গায় খেলার মাঠ, পার্ক ইত্যাদি থাকা প্রয়োজন। আজকে যদি বিনোদন কেন্দ্রের যে অপ্রতুলতার কথা বলছি, আমরা যদি বিনোদন কেন্দ্রের প্রভাবগুলো বলি, মাননীয় সভাপতি, মনুষ্যত্বের বিকাশ ও মূল্যবোধের অন্তর্নিহিত চেতনাকে জাগ্রত করার মধ্য দিয়ে একটি জাতিগোষ্ঠীর পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে ওঠে। এই পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের কথা বলছি এবং এই বিনোদন কেন্দ্রের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমানোর কথা বলছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, এবং আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ। এবারে আমি আহ্বান জানাবো বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ জাহিদ হাসানকে। সময় 5 মিনিট। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সেতে বন্দি। এটা আগে ছিল। এখন আর ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সে পৃথিবীটা বন্দি নেই, বরং এখন হাতের মুঠোয় রাখা 6 ইঞ্চি স্ক্রিনের ভিতর পৃথিবীটা বন্দি। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যখন বিতর্ক করছি, বিতর্কের বিষয় হচ্ছে অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমানো সম্ভব। খুবই সঙ্গত কারণে আমরা এর বিরোধিতা করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য উপস্থাপনার সুযোগ দেওয়ার জন্য। তারা তাদের 2টি বক্তব্যে যে দাবি করে গিয়েছিল সেটা হচ্ছে যে আমাদের বিকল্পটা কী বিনোদন কেন্দ্রে। খুবই স্পষ্টভাবে আমাদের প্রথম বক্তা বলে গিয়েছেন, আবার আমি স্পষ্ট করে বলে দিতে চাই, অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমেই নয়, বরং সার্বিক সচেতনতার মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমানো সম্ভব। কেন এই কথাটি বলছি সেই জায়গায় আসি। তারা আমাকে যখন বলে যে সিনেমা হলে তো মানুষ যেতে পারে, মানুষ তো বিভিন্ন উদ্যান বা পার্কে যেতে পারে, তাই না? আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই যে পাশে হাতির ঝিল অথবা লালবাগ কেল্লা অথবা ধানমন্ডি লেক, যেখানে মানুষ যাচ্ছে উপচে পড়া ভিড়, সেখানে মানুষ কী করছে জানেন? সেখানে মানুষ সবাই সেলফি তুলছে, সবাই ভিডিও করছে, রিলস বানাচ্ছে। কেন? কারণ তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওইগুলো আপলোড করবে। অর্থাৎ আপনারা যদি বিনোদন কেন্দ্রের কথা বলেনও, সেখানে যেয়েও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে ভালো করতে পারে সেই জ্বালানি খুঁজছে। অর্থাৎ বিনোদন কেন্দ্র আসক্তি কমাতে পারে না। আসক্তি জিনিসটা অনেক ভিন্ন। আসক্তি জিনিসটা কিভাবে ভিন্ন, আসুন আমরা ওই জায়গাতে যাই। প্রথমত আপনাকে বুঝতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যম করে কি আসলে। এই বাচ্চাদের হোক অথবা বয়স্কদের হোক, সামাজিক যোগাযোগ মাধ্যম করে কি? তারা মূলত 2টা কাজ করে। প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কৃত্রিম চাহিদা তৈরি করে। কী চাহিদা তৈরি করে? প্রথমত তারা কৃত্রিম সংযুক্তিবোধ এবং একাত্মতাবোধ তৈরি করে, যাদেরকে আমরা বলি কানেক্টিভিটি অ্যান্ড বিলঙ্গিং। কৃত্রিম
পো রিসার্চ সেন্টারের জরিপ 2020 সালের অনুযায়ী যুক্তরাষ্ট্রের 72% তরুণ তরুণী মনে করে যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকলে আপনজনদের সাথে বেশি যুক্ত থাকে। আবার খেয়াল করেন তারা আরও কী করে, কৃত্রিম স্বীকৃতি এবং আত্মমর্যাদাবোধ, যাদেরকে আমরা ভ্যালিডেশন বলি, সেলফ এস্টিম বলি, কৃত্রিমভাবে ওই জিনিসগুলো তৈরি করে। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার যে গবেষণা 2017 সাল, সেই গবেষণা অনুযায়ী দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করে তাদের লাইকের সংখ্যা অনুযায়ী তাদের মস্তিষ্কের যে রিওয়ার্ড সেন্টার বা পুরস্কার কেন্দ্র, সেই জায়গাটা উদ্দীপিত হয়। অর্থাৎ তারা যত বেশি লাইক কামাই করতে পারে, যত বেশি শেয়ার পায়, তারা তত বেশি ভালো অনুভব করে এবং তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, সেই ব্যবহারকে তাদের ভালো লাগার সাথে জড়িত করে ফেলে। আমি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করি তাহলে আমি সমাজে গ্রহণযোগ্য হব না, আমি সমাজে সবার থেকে আলাদা হয়ে যাব। এই যে একটা অনুভূতি, এই যে একটা ফোবিয়া, এর কারণে শিক্ষার্থীরা বা তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রতি অনেক বেশি উদ্বুদ্ধ হচ্ছে। এখন আপনি যদি শুধুমাত্র বিনোদন কেন্দ্র স্থাপন করে বসে থাকেন, তারা কিন্তু কখনো ওখানে যাবে না। এর পাশাপাশি আপনাকে খেয়াল করতে হবে যে কীভাবে বিনোদন কেন্দ্র থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম একটু ভিন্নভাবে কাজ করে। তারা কি করে জানেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় আছে, নোটিফিকেশন বলা হয়। একজন মানুষ, স্বাভাবিক মানুষ, গড়ে 150 বার তার ফোন চেক করে যে আসলে কেউ কিছু বললো কিনা, কোনো গুরুত্বপূর্ণ বার্তা এলো কিনা। দেখা যাচ্ছে যে প্রত্যেক 10 মিনিটে অন্তত একবার সে তার ফোনটা বের করে। আপনার পক্ষে কখনোই সম্ভব না প্রত্যেকটা দিন বিনোদন কেন্দ্রগুলিতে যাওয়া, কিন্তু আপনার পক্ষে সম্ভব প্রত্যেকটা মুহূর্তে একটা সোশ্যাল মিডিয়াতে থাকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা। সেই জিনিসটাই হচ্ছে, তার ফলেই তারা এখান থেকে বের হতে পারছে না। তাহলে রাস্তাটা কি? আমরা যে রাস্তাটা দেখিয়েছি অ্যাকচুয়ালি সচেতনতা, সেই সচেতনতাটা আমরা কীভাবে অর্জন করতে পারবো সেই জায়গায় যাচ্ছি। এই সচেতনতাটা আসতে হবে পরিবার থেকে, আসতে হবে সমাজ থেকে এবং আসতে হবে রাষ্ট্র থেকে। কিভাবে পরিবার, সমাজ এবং রাষ্ট্র থেকে সচেতনতাগুলো আসতে পারে সেই জায়গাগুলো দেখিয়ে যাব। দ্বিতীয় বক্তা সত্য কথা বলে গিয়েছেন যে বাবা মারা তাদের হাতে মোবাইল ফোন ধরিয়ে দিচ্ছে, তারা এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে, তার ফলে আসক্ত হচ্ছে। বাবা মারা সচেতন না হলে সেটা কখনোই সমাধান করা সম্ভব না। আমার পরবর্তী বক্তা বাকি বিষয়গুলো অনেক স্পষ্ট করে দিয়ে যাবেন। এবার আসবে পক্ষ দলের তৃতীয় বক্তা জয় লালা, সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সুধী সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বক্তব্য। মাননীয় সভাপতি, চলছে বিতর্ক। চলমানে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমানো সম্ভব। পক্ষে বলছি মাননীয় সভাপতি, প্রতিপক্ষ বিরোধিতার অনেকগুলো জায়গা দেখিয়ে গেলেন। আমরা এই প্রত্যয় দ্বারা একটি মাত্র জায়গা দেখতে চাইলাম এবং তিনি প্রধানতম জায়গা আমরা ধরে নিলাম সচেতনতা দিয়ে আজকে আমাদের সঙ্গে বিরোধিতার জায়গাটি সৃষ্টি করছে। কিন্তু প্রতিপক্ষ ঢাকা মহানগরের ঢাকার দক্ষিণ গাঁও নামে একটি গ্রাম আছে, ইউনিয়ন আছে, যেখানে 5টি গ্রাম রয়েছে। এই 5টি গ্রামে 39,000 জনসমষ্টি রয়েছে। এই জনসমষ্টির চাহিদা মেটার জন্য একটিও বিনোদন কেন্দ্র নেই। তাহলে আপনি সেই এলাকাকে সচেতন করার পরে বিনোদন কেন্দ্র না থাকার ফলে তার যে বিনোদনের চাহিদা সেটা কিভাবে পূরণ করবেন? আশা করি পরবর্তী বক্তা তার বক্তব্যের শুরুতেই সেটি ব্যক্ত করে যাবেন। মাননীয় সভাপতি, আমরা কেন বলছি আসলে পক্ষে, কেন বলছি আজকে অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমানো সম্ভব? আসলে এখানে আসক্তি হচ্ছে কারা? আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কারা সবচেয়ে বেশি প্রয়োজনে অধিক ব্যবহার করছে। আমরা যেটিকে আসক্তি বলছি, বেশি ব্যবহারটি করছে বেকার যুবকেরা। আমরা যদি গোটা বাংলাদেশের মতো বর্তমানে যেমন 350 সরকারি হিসাবে পার্ক রয়েছে কিংবা বিনোদন কেন্দ্র রয়েছে, সেখানে প্রায় 6 লক্ষ মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। আরও যদি 300টি এই রকম বিনোদন কেন্দ্র স্থাপন করা যায় তাহলে আরও হয়তো 6 লক্ষ বেকারের যে বেকারত্ব সেটি ঘুচবে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, কর্মঘণ্টা বাড়বে, তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করার যে প্রবণতা সেটি কমে যাবে, অর্থাৎ আসক্তিটি কমে যাবে। প্রতিপক্ষ, আমরা যদি আজকে শহর এবং গ্রামের পার্থক্যটি দেখি, এই দুইটি জায়গার জনগোষ্ঠীর পার্থক্যটা কোথায়? গ্রামের মানুষ তারা ভাটিয়ালি গানে নিজের যে জীবন, সে জীবনযাপনের কথা বলে, তারা ভাওয়াইয়া গান শোনে, তারা কি করে, যাত্রা পালা করে এবং একটা অস্থায়ী মেলা বসিয়ে সেটিকে বিনোদন কেন্দ্র গড়ে তোলে। ঢাকার মানুষ কিংবা বিভিন্ন বিভাগীয় শহরের মানুষগুলো তো সেগুলোর সুযোগই পায় না। মাননীয় সভাপতি, কেন সুযোগ পায় না? কারণ তাদের যে অর্থনৈতিক চাহিদায় কর্মব্যস্ততা, সেই ব্যস্ততার পরে তারা যে বিনোদন খোঁজার জন্য কোনো একটি বিনোদন কেন্দ্রে যাবে, সেই বিনোদন কেন্দ্রের অবস্থানটি ঢাকা শহর কিংবা বিভাগীয় শহরগুলোতে নেই। মাননীয় সভাপতি, আমরা যদি চিন্তা করি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাতা কি বলছে, কেন বলছে? তিনি বলছেন, বিখ্যাত জার্মান শিশু শিক্ষাবিদ ফ্রেডরিক, তিনি বলছেন শিশুরা আনন্দের সাথে সাথে খেলবে, খেলার চলেই শিখবে।
কিন্তু আজকে বাংলাদেশের কিন্ডারগার্টেনগুলোর দিকে তাকালে খেলার কথা তো আমরা ভুলেই যাই, আনন্দ অবসরের যে জায়গা সেটিও নেই, শুধু পড়ো পড়ো এবং পড়ো। এই জায়গা থেকে তাদের মানসিক যে বিকাশ সেটি বাধাগ্রস্ত হচ্ছে মাননীয় সভাপতি। তার এই বাধাগ্রস্ততাকে কাটানোর জন্য তাকে কি করতে হবে? শিশু পার্কে নিয়ে যেতে হবে, তাকে কি করতে হবে? গ্রামের কাদামাটিতে নিয়ে যেতে হবে। এই জায়গায় আমাদের বিরোধিতার জায়গা আসলে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি আমাকে কি করছে? আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে, আত্মহত্যা প্রবণতা দেখাচ্ছে। কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ব্যবহার করে অনেকগুলো বন্ধু পাচ্ছি, কিন্তু সেই বন্ধুর মধ্যেও আমি একাকিত্ব বোধ করছি। আমার মানসিক যে সামাজিকীকরণের জায়গাটি সেটি বাধাগ্রস্ত হচ্ছে। এই জায়গায় মাননীয় সভাপতি প্রতিপক্ষ আপনারা বলবেন ওই মানুষটির সামাজিকরণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যতি রেখে আমরা যে বিনোদন কেন্দ্রের কথা বলছি সেটি কতখানি গুরুত্ব রাখে? আমরা বলছি অনেক বেশি রাখে। কারণ একটা বিনোদন কেন্দ্র, আমরা খেলার মাঠের উদাহরণ দিচ্ছি, একটা খেলার মাঠ শুধুমাত্র একটা মাঠ নয়, সেখানে সকালেরা বয়োজ্যেষ্ঠরা হাঁটতে যান, সেখানে দুপুরে কিংবা বিকেলে আমাদের দেশের যুব সমাজ তরুণরা খেলতে যান, সেখানে সন্ধ্যার পরে আমার গ্রামের মা বোনেরা কিংবা একটা এলাকার মা বোনেরা বসে গল্পগুজব করেন এবং সেখানেই মেলা হয়, সেখানেই নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে, অর্থাৎ সেটি হয়ে ওঠে বিনোদন কেন্দ্র। সেই জায়গাটিতে থাকলে আমাদের এই যে আসক্তি সেটি কমে যাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দলের তৌফিক আজমিম মাহমুদ, সময় 5 মিনিট। রক্ত চুইসা খাইছে, হজম করতে দিব না। আবু ইসাকের জোকের একটি বিখ্যাত লাইন। একজন তরুণ বিনোদন কেন্দ্রে যাচ্ছে, টিকটক কিংবা রিল ভিডিও করছে এবং পুনরায় সেটিকে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে কখন সেই চিন্তায় বুঁদ হয়ে থাকছে। অর্থাৎ সে সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে চুষেও খাচ্ছে এবং হজমও করে ফেলছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের বিতর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমানো সম্ভব। আমরা এর বিপক্ষে অবস্থান করছি। একটি উদাহরণ দেব শুরুতেই, যেটিতে আসলে বিপক্ষ দলের সমস্ত যুক্তি একীভূত হয়ে ভেঙে যাবে। তাদের প্রত্যেকে সে বলার চেষ্টা করলেন শুরুতেই, সেটি হচ্ছে যে আজকে বিনোদন কেন্দ্রের সংখ্যা অপ্রতুল এবং যেটির কারণেই আসলে তারা যোগাযোগ মাধ্যমে আসক্ত হচ্ছে। আজকে তো শুধু এতটুকু প্রমাণ করা যায় যে আপনার যেই বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেটি আসলে প্রকৃতপক্ষে বিনোদন নেওয়ার উপযোগী নয় এবং আপনার যে অভিভাবকরা রয়েছে তারা এটির ব্যাপারে সন্দিহান। তাহলে আসলে নতুন বিনোদন কেন্দ্র স্থাপন করে আপনারা কিভাবে তাদের মধ্যে বিশ্বাস স্থাপন করবেন এবং তাদেরকে বিনোদন কেন্দ্রে নিয়ে যাবেন, সেটি আসলে একটি বড় প্রশ্ন থাকছে। উদাহরণটি দিচ্ছি, প্রথম আলোর একটি তথ্য পরিবেশনা, রমনা পার্কের একটি ছবি 1990 সালের, আরেকটি 2024 সালের। 1990 সালের ছবিটিতে একজন বাবা, তিনি একটি কাঁধে ব্যাগ নিয়ে কবিতা লিখছেন পার্কে বসে, আর 2024 সালে তার সন্তান রমনা পার্কে বসে টিকটক ভিডিও করছে বা রিল করছে। তার মানে হচ্ছে আজকে রমনা পার্কে বসে আসলে কী ধরনের পরিবেশ সৃষ্টি হবে সেটির সাথে যে চক্রগুলো জড়িত রয়েছে সেই চক্রগুলো তার অবস্থান থেকে সরে এসেছে। যেমনটা সরে এসেছে তার পরিবার, তেমনিভাবে সমাজ, তেমনিভাবে রাষ্ট্র। আজকে যদি আপনি বিনোদন কেন্দ্রগুলোর দিকে তাকান তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তা যতটুকু থাকার দরকার ছিল বিনোদন কেন্দ্রগুলোতে সন্ধ্যা কিংবা পরবর্তী সময়গুলোতে, আপনি আজকে সেটুকু নিশ্চিত করতে পারছেন কিনা সেটি আপনাকে প্রথমে দেখানো দরকার ছিল। আজকে আপনি বিনোদন কেন্দ্র স্থাপন করতে চাচ্ছেন, কিন্তু আপনার সমাজে যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে আপনি সামাজিক কেন্দ্রগুলো নিয়ে কতগুলো ক্যাম্পেইন করেছেন যে আজকে সামাজিক যোগাযোগ, আজকে বিনোদন কেন্দ্রগুলোতে আপনি গেলে কিভাবে আপনি বিনোদনটি পেতে পারেন। আমরা আজকে এখনও দেখতে পাই অকপটেশ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বিভিন্ন কপট মানুষজন বসে থাকে, তারা আসলে সেখানকার পরিবেশগুলোতে বিঘ্ন ঘটায়। অর্থাৎ সেখানে লুকিয়ে রয়েছে আপনার সামাজিক সচেতনতার অভাব। অর্থাৎ সামাজিক সম্পর্ক বা বন্ধনগুলো যদি আজকে আপনার ক্ষীণ হয়ে যায় তাহলে আপনি কখনোই অধিক বিনোদন কেন্দ্র স্থাপন করে সেই সকল সমাধানকে কখনোই নিয়ে আসতে পারবেন না। একটি পরিসংখ্যান তুলে ধরছি, সেটি হচ্ছে ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ, মানসিক রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল। তিনি বলেছেন, কোট করছি, পিতামাতা ও আত্মীয় স্বজন সোচ্চার হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি যে আসক্তি সেটি কমানো সম্ভব। ঠিক কিভাবে? আজকে
যেই জেনারেশনটি আমাদের সামনে আসছে বা আলফা জেনারেশন আমরা যেটিকে বলছি, তাদেরকে নিয়ে আজকে আপনার পরিবার ঠিক কতটুকু সময় দিচ্ছে? আপনার কি মনে হয় না আজকে আমার বাবা মারাও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্ত হয়ে পড়ছে? তারাও তো আসলে সন্তানের সামনে সেই ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে সময়টি দিচ্ছে। তাহলে আপনি কিভাবে আশা করছেন যে আপনার সন্তানটি আসলে খুব সুস্থ বিনোদন, যেটিকে আমরা বলতে চাচ্ছি যে শুধু সে ফোনের প্রতি আকৃষ্ট হবে না, সেটি হবে। অর্থাৎ আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সচেতনতা সৃষ্টি করতে হবে, এবং সেটি পারিবারিক, সামাজিক এবং পরিশেষে চলে আসছে সেই রাষ্ট্রীয় ব্যাপারটিতে। আপনি এখন লক্ষ্য করেন, আপনি যেই বিনোদন কেন্দ্রগুলো স্থাপন করবেন সেটি যে কোনো বিনোদন কেন্দ্র কিংবা একজন মানুষের নির্মল আনন্দের জন্য কিন্তু শুধু বিনোদন কেন্দ্র বলতে আসলে সেখানে সে যাবে, সেটি পাঠাগার হতে পারে, সেটি জাদুঘর হতে পারে, সেটি অন্য যে কোনো কিছু হতে পারে। সেটিতে যাওয়ার জন্য তাকে কিন্তু সচেতন হতে হবে, তাকে জানতে হবে সেটি কখন যায়। আজকের রাষ্ট্র এখানে সবচেয়ে বড় একটি ভূমিকা পালন করে, যেটি তারা ভুলেই গেছে। রাষ্ট্রীয়ভাবে যখন আপনি সচেতনতা সৃষ্টি করবেন, আপনি ক্যাম্পেইন করবেন যে না, আপনাকে এই জিনিসটি এই সময় করতে হবে, এবং রাষ্ট্রে যে মুখ্য ভূমিকাটি রয়েছে আইনের সঠিক এবং সুন্দর প্রয়োগ, যেটির মাধ্যমে তারা ওই জায়গাগুলো সুস্পষ্ট সুন্দর জায়গাগুলোকে নিশ্চিত করবে। তাহলেই আসলে এই পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে সচেতনতা সৃষ্টির মাধ্যমে আপনি আসক্তির যে বলয়টি রয়েছে এটিকে ভাঙতে পারবেন। ধন্যবাদ। আমরা দুই পক্ষের প্রত্যেক বিতার্কিকের বক্তব্য শুনলাম। এবারে যুক্তিখণ্ডন পর্ব। প্রথমেই পক্ষ দলের জয় লালা, সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে পুনর্বার এই মঞ্চে কথা বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, প্রথমেই আসছি সামগ্রিক যুক্তি খণ্ডনে। প্রতিপক্ষ বারবার আজকের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কমানোর জন্য সচেতনতাকে দায়ী করে গেলে, সচেতনতা করে তারা আজকে এই বিষয়টি করতেছে না। আমরা বলছি সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কমানোর জন্য অধিক বিনোদন কেন্দ্র স্থাপন প্রয়োজন। ধরে নিলাম তারা আজকে সচেতন করলো প্রত্যেককে, এবং এই সচেতনতা হওয়ার পরেও যখন একটা শিশুর বিকাশের জন্য, একটা তরুণের বিকাশের জন্য কিংবা একটা বৃদ্ধের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বিনোদন কেন্দ্রগুলো স্থাপন করা হবে না, ঠিক তখন তারা কিভাবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি, যেখানে আমরা বিনোদন নেয়ার জন্য যাচ্ছি এবং প্রয়োজনে অধিক ব্যবহারকেই আমরা আসক্তি বলছি, সেটি কিভাবে সমাবেন সেটি আমাদের বোধগম্য নয়। মাননীয় সভাপতি, আজকে প্রথম বক্তা এসেই শুরু করেছেন ইন্টারনেট দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আমরা সেই কথাই বলছি, এই আবেগকে পুনর্জাগরণ করবার জন্য পারিবারিক দৃঢ়তা দরকার। সচেতনতার কথা আপনারা বলছেন, সেটাকে কিভাবে আপনি দৃঢ় করবেন যদি আপনি পারিবারিকভাবে কোনো একটা পারিবারিক পিকনিকে যান, বনভোজনে যান কিংবা ঘুরতে যান? বিনোদন কেন্দ্র নিয়ে তারা আজকে অনেক রকম নেতিবাচক মন্তব্য করেছে, কিন্তু মানুষকে আমরা বিনোদন কেন্দ্র বলতে কোনটিকে বোঝাচ্ছি? যেটি চিত্তাকর্ষক, যেটি আকর্ষণীয়, যেটি আমাদের সুস্থ স্বাভাবিক ধারণার কথা। তারা আজকে যে উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করেছে সেগুলো মানুষের বিনোদন হতে পারে না, সেগুলো বেহায়াপনা। মাননীয় সভাপতি, আমরা এটি নিয়ে আজকে কথা বলছি না। মাননীয় সভাপতি, আমাদের বিনোদন কেন্দ্রে মানুষ যাবে না, কেন যাবে না মাননীয় সভাপতি? তারা আজকে বলে যাচ্ছে মাননীয় সভাপতি বিনোদন কেন্দ্র থাকলে তো যাবে। আজকে ঈদের সময় দেখি বিনোদন কেন্দ্রগুলো একটু ঢোকা যায় না, সিনেমায় আমরা টিকিট পাই না, আমরা হচ্ছে একটা নাগরিক মহলে একটা অস্থিরতা বিরাজ করে। মাননীয় সভাপতি, যদি আমাদের এই ঢাকা শহরের মতো ঢাকাগুলোতে বিনোদন কেন্দ্র স্থাপন করা যেত, তাহলে অনেক মানুষ সেখানে যেত মাননীয় সভাপতি, এবং সেই জায়গাটি কিন্তু একেবারে স্পষ্ট। মাননীয় সভাপতি, আজকে দ্বিতীয় বক্তা বলে গেছেন অধিক বিনোদন কেন্দ্র কমানো সম্ভব নয়। আমরা বলছি কমানো সম্ভব। আসক্তি যদি আমরা বিনোদন কেন্দ্র স্থাপন করি, এটির অপ্রতুলতা থেকে দূরে এসে আমরা যদি অধিক বিনোদন কেন্দ্র স্থাপন করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে বিপক্ষ দলের তৌফিক আজমি মাহমুদ, সময় 2 মিনিট যুক্তি খণ্ডনের জন্য। দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। ঠিক এই কথাটি কবি বলেছিলেন, অর্থাৎ যুগের পরিবর্তন হবে, যুগের পরিবর্তনের সাথে যে পরিবর্তনগুলো হবে সেই পরিবর্তনগুলোকে যখন আজকে পক্ষদল সুস্পষ্টভাবে দেখাতে পারে না, তখনই তারা ব্যর্থ হয়। প্রথমত আজকে তারা একটি যুক্তি বলার চেষ্টা করলেন, সেটি হচ্ছে সিনেমা পার্ক এগুলোর সঠিক পরিবেশ এবং সংখ্যা নিয়ে তারা কিন্তু দেখেন একটু কন্ট্রাডিক্টরি স্পিচ দিচ্ছেন। তারা বলছেন যে সিনেমা হলে জায়গা পাওয়া যায় না, আবার সিনেমা হল মালিকরা বলছেন যে সেখানে তারা নাকি মানুষ খুঁজে পাচ্ছে না। অর্থাৎ সিনেমা হলের যে পরিবেশ আজকে সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে, পার্কের যে সঠিক পরিবেশ সেটি আজকে বিঘ্নিত হচ্ছে। ঠিক সেখান থেকে আমরা বলেছি যে স্পষ্টত যে কেবল বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমেই তারা যে আসলে বলছে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আসক্তি কমানো সম্ভব, সেটিকে আমরা বলছি যে সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় যে সচেতনতা সেটির মাধ্যমেই আজকে সম্ভব।
দ্বিতীয়ত তারা আরেকটি যুক্তি আসলে বলার চেষ্টা করলেন, সেটি হচ্ছে যে এই যে বিনোদন কেন্দ্রগুলো এটি আসলে নাকি থাকলেই আসলে পারিবারিক যে সম্প্রীতিগুলো সেগুলো ফিরে আসবে। আজকে ঢাকায় রমনা পার্ক রয়েছে, আজকে নন্দন রয়েছে, 20 বছর আগে মানুষ রমনা কিংবা নন্দনে গিয়েছে। প্রশ্নটি ঠিক এখানে, 20 বছর পরে এসে কেন মানুষ রমনা কিংবা নন্দনে যাওয়ার যে আকুতিটি মনের কোণে উঠে আসা দরকার ছিল সেটি আজকে পাচ্ছে না। অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদেরকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ঠিক যতটা সচেতনভাবে আমাদের ব্যবহার করার দরকার ছিল, ঠিক ততটা সচেতনভাবে আমরা সেটিকে গ্রহণ করতে পারিনি। আজকে আপনি এগুলোকে গ্রহণ করার সঠিক পরিস্থিতি আনলেই আসলে ফিরিয়ে আনতে পারবেন সঠিক পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। আমরা দুটি পক্ষের যুক্তি উপস্থাপন এবং খণ্ডন দেখলাম। এবারে সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে প্রতিটি দলকে একটি করে প্রশ্ন করবেন। আমি অনুরোধ করব সম্মানিত বিচারক জনাব মুসাব্বিরুল ইসলামকে প্রশ্ন করার জন্য। অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি কমানো সম্ভব। আমরা চমৎকার বিতর্ক উপভোগ করছি। আমার প্রথম প্রশ্ন পক্ষ দলের প্রতি। আমরা পক্ষ দলকে পেয়েছি তারা অধিক বিনোদন কেন্দ্র স্থাপনকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি যে আসক্তি সেটি কমানোর জন্য সবচেয়ে প্রধান উপায় হিসেবে তারা উল্লেখ করেছেন। আপনাদের প্রতি আমার প্রশ্ন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি যে আসক্তি এটি কমানোর জন্য আপনাদের থেকে আমরা বিনোদন কেন্দ্র স্থাপন অধিক মাত্রায় করতে হবে সেটি আমরা শুনলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি যে আসক্তি এটি কমানোর ক্ষেত্রে পরিবার কিংবা সামাজিক সংগঠনগুলোর দায়ী কি বা তারা কি ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ বিজ্ঞ বিচারক। প্রশ্ন ছিল অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে সামাজিক মাধ্যমের প্রতি যে আসক্তি কমানো, সে অধিক বিনোদন কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে পরিবার এবং এই যে আসক্তি কমানো সেখানে পরিবার এবং সামাজিক সংগঠনগুলোর কি দায় কিংবা কি করণীয়। আমরা বলছি পরিবারের দায় হচ্ছে আমাদের যে শিশু সন্তানগুলো রয়েছে কিংবা তাদেরকে বিনোদন কেন্দ্রে নিয়ে যাওয়ার যে প্রবণতা বা প্রবল ইচ্ছাশক্তি সেটিতে ইতিবাচক একটি ভূমিকা পালন করা। পারিবারিক যে অন্যান্য আবাল বৃদ্ধ বনিতারা আছে তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি না জন্মায় সেটি মনিটরিং করে সুস্থ বিনোদন কেন্দ্রে নিয়ে যাওয়া। এবং সামাজিক সংগঠনগুলোর দায় হচ্ছে যখন আমার রাষ্ট্রে এই আমাদের যে বিনোদন কেন্দ্রের অনধিক রয়েছে বা আমাদের বিনোদন কেন্দ্র অধিক নয়, তাই অধিক বিনোদন কেন্দ্র করবার জন্য সরকারকে চাপ প্রয়োগ করা। আমরা যদি সেইভাবে সামাজিক সংগঠনগুলো একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি এবং প্রত্যেকটি বিভাগীয় শহর, রাজধানী কিংবা জেলা শহর, উপজেলা শহরে সরকারি পৃষ্ঠপোষকতায় সামাজিক বিনোদন কেন্দ্র স্থাপন করতে পারি, তাহলে পরিবারগুলো তাদের যে নীতি নির্ধারণের জায়গাটি সেটি করতে অনেক বেশি সহজ হবে এবং সামাজিক আকৃষ্টি থেকে তারা বেরিয়ে এসে এই অধিক যে বিনোদন কেন্দ্র সেটি স্থাপনে ভূমিকা পালন করবে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক, ধন্যবাদ মাননীয় সভাপতি। এ পর্যায়ে আমার প্রশ্ন বিপক্ষ দলের প্রতি। বিপক্ষ দলের বক্তব্য আমরা শুনেছি এবং বিপক্ষ দল সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি যে আসক্তি এটি কমাবার ক্ষেত্রে বিনোদন কেন্দ্র স্থাপনের যে পক্ষ দল যেটি বলেছে তার বাইরে তারা যে বিষয়টি বলেছেন সচেতনতা এবং সামগ্রিক সচেতনতার বিষয়টি আপনারা বলেছেন রাষ্ট্র, পরিবার, সরকার, সমাজ তারা এটি নিশ্চিত করবে এবং আপনারা এটি বলেছেন যারা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে তাদের অধিকাংশ জনই কিশোর। একটি পরিসংখ্যান আপনাদের থেকে এসছে। এখন কিশোরকে তার মানসিক বিকাশের জন্যে তার সুস্থ বিনোদনের তো প্রয়োজন রয়েছে। সচেতনতার মাধ্যমে আমি একজন তরুণকে সোশ্যাল মিডিয়া থেকে আমি ফিরিয়ে আনব, তার জন্য বিকল্প কি কি অপশন আমরা রাখতে পারছি বা আমাদের রাখার প্রয়োজন রয়েছে? ধন্যবাদ আমাকে আবারও প্রশ্নোত্তর পর্বে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রশ্নটি ছিল যে এই যে কিশোরেরা বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে, আমরা যদি তাদেরকে সচেতনতার মাধ্যমে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসি তাহলে এর বিকল্প আমরা তাদেরকে কি দিতে পারবো বা তাদের কাছে কী এরকম আছে যার ফলে তারা ওই দিকে ধাবিত হবে না? উত্তরটি হচ্ছে যে মানুষের জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যম যখন আমাদের পৃথিবীতে ছিল না তখনও আমাদের মধ্যে বিনোদন ছিল, তখন আমাদের মধ্যে অনেক সুন্দর সম্পর্ক ছিল, ভালো লাগা ছিল। সেই জায়গাগুলো কি? সেই জায়গাগুলো হচ্ছে বাস্তব জীবন, ভার্চুয়াল পৃথিবী নয়, বরং বাস্তব পৃথিবীতে আপনার যে বন্ধু রয়েছে সেই বন্ধুর সাথে যে আপনার বাস্তবিক সম্পর্ক থাকতে পারে, সেই জায়গাগুলো কত মধুর হতে পারে সেই জায়গাগুলো তাদেরকে উপলব্ধি করানো। এবং এর পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যে তারা স্কুলে পড়াশোনা করবে, কলেজে পড়াশোনা করবে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, সেখানে অনেক ধরনের সহশিক্ষা কার্যক্রম রয়েছে, আবৃত্তি, বিতর্ক, গান। এই জায়গাগুলোর মধ্যে
অনেক বেশি পরিমাণ ভালো লাগার জায়গা রয়েছে, এই ভালো লাগার জায়গাগুলো তাদেরকে ধরিয়ে দেওয়া এবং এর পাশাপাশি যেই নিখাত বিনোদনগুলো রয়েছে যেখানে আসলে কোনো কৃত্রিমতা নেই, কৃত্রিমভাবে তাদের মস্তিষ্কের পুরস্কার কেন্দ্রকে উদ্দীপিত করা হয়নি, ওই জায়গাগুলোকে ধরিয়ে দেওয়া। অর্থাৎ তারা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্ত থাকবে না, তখন বাস্তব জীবনেও যেই বিকল্প জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলো তারা ব্যবহার করতে পারে, ওই জায়গাগুলোর রাস্তা দেখিয়ে দেওয়া। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এতক্ষণ উভয় পক্ষের যুক্তি উপস্থাপন, যুক্তিখণ্ডন এবং প্রশ্নোত্তর পর্ব উপভোগ করলাম। আমি উভয় দলের মেধাবী বিতার্কিকদের উদ্দেশ্যে দু একটি কথা বিনয়ের সাথে বলবো। এটি চমৎকার বিষয়ে উভয় দলের বিতার্কিকরা সচেষ্ট ছিলেন তাদের নিজ নিজ যুক্তি, তথ্য উপস্থাপন করতে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা বিতর্কে অংশ নিয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। বিনোদন, রবীন্দ্রনাথ বলেছেন, আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায়, জ্ঞান এবং প্রেম। সেটি এক ধরনের বিনোদন এবং সারা বিশ্বের বিবর্তনের ইতিহাস, বিশেষ করে গত 2 শতাব্দীতে বিনোদনের ধরন দেশে দেশে পরিবর্তিত হয়েছে। এখন সামাজিক মাধ্যম গোটা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয়। শিক্ষা, সংসার, লাইফস্টাইল, পেশা, উন্নয়ন, গবেষণা সব কিছুতেই সামাজিক মাধ্যম যুক্ত আছে। তবে বিশ্বব্যাপী বয়স, শ্রেণী, পেশা, লিঙ্গ নির্বিশেষে আসক্তিও রয়েছে। জনগোষ্ঠীর একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত। নগরায়নের সাথে বিনোদনের সম্পর্ক আছে, সেটাও আলোচনা এসে। নগর জীবনে মানুষ সময় কম পায়, আপনারা বলেছেন। 39% লোক এখন নগরে বাংলাদেশে। সমাজবিজ্ঞানী আমাদের বিচারক একজন আছেন, সমাজবিজ্ঞানীর ভাষায় 8 প্রজন্ম শহরে না হলে মানুষ সভ্য হয় না। গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যেমন গড়াইও অনেক বেড়ে গেছে এবং অনেক বেড়ে যাবে। আমাদের সকল ক্ষেত্রে আমরা যেমন উৎকর্ষের সন্ধানে আছি, ঠিক তেমনি বিনোদন কেন্দ্র স্থাপনও বাড়বে, বিনোদন কেন্দ্রের ধরনও বদলাবে এবং মানুষের ব্যবহারও বাড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কমানোর জন্য আমাদের বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে, যেগুলো আপনারা বলেছেন। সচেতনতার কথা বলেছেন, তো সচেতনতার জন্য তো সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করতে হবে, সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটাও খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে জ্ঞান, দক্ষতা এবং মনোবৃত্তি, অ্যাটিটিউড সমাজের সকল স্তরে। একটি বিষয় আপনারা বারবার পিতামাতা বা অভিভাবকের কথা বলেছেন, কিন্তু আজকের প্রস্তাবনায় তো সকল শ্রেণীর, শুধু শিশু কিশোররাই আসক্ত হচ্ছে না, অন্য ব্যবহারকারীরাই আসক্ত হচ্ছে। আমাদের 18 কোটির মধ্যে 14 কোটি মুঠোফোন ব্যবহার করে। ব্যবহারকারীদের শিশু কিশোরের বাইরের জনগোষ্ঠীও কিন্তু আছে, অর্থাৎ বাবা মা বা অভিভাবক যারা নাই তারা তো আসক্ত হচ্ছে। খেয়াল রাখতে হবে, এটা গোটা জনগোষ্ঠীরই ব্যাপার। আমি মনে করি যে বিষয়টা নিয়ে সচেতনতার, এটিও একটা আয়োজন, আজকের বিতর্ক সচেতনতা তৈরি করবে এবং আপনারা বিষয়গুলো তুলে এনেছেন, সুন্দরভাবে তুলে এনেছেন। তবে মনে রাখতে হবে বিশ্বায়নের আমরা অংশ। গোটা বিশ্বকে বিচ্ছিন্ন করে দিয়ে আমরা আসক্তি কমাতে পারবো না। এই আসক্তি কমানোর জন্য সচেতন হতে হবে, বিষয়টিকে মনে নিতে হবে, মেনে না নিয়ে, মানিয়ে না নিয়ে মনে নিতে হবে। আমি শেষ করব মেধাবী বিতার্কিকদের ধন্যবাদ জানিয়ে। শান্ত চৌধুরী বলেছেন, হে তরুণ কবিতায়, হে তরুণ তুমি সম্ভাবনা, তুমি মুক্তির প্রাচীর, তুমি নতুনের গান, তুমি আগামী বাংলাদেশ। চমৎকার বিতর্ক উপস্থাপন করার জন্য উভয় দলের বিতার্কিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাবো আমাদের অত্যন্ত যোগ্য সম্মানিত বিচারক মণ্ডলীকে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিচারক মণ্ডলী তাদের কাজ শেষ করেছেন। আমি এখন অনুরোধ করব ব্যালটগুলো সংগ্রহ করে আজকের এই বিতর্কের ফলাফল ঘোষণা করার জন্য আমাদের উপস্থাপককে। সুপ্রিয় দর্শক, এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত অর্থাৎ ফলাফল জানবার পালা। আমার হাতে রয়েছে
সবুজ ব্যালট এবং লাল ব্যালট, যার মাধ্যমে আজকে জানতে পারবো আজকে সেরা দল কারা হচ্ছেন এবং সেরা বিতার্কিক কারা হচ্ছেন। সংখ্যাগরিষ্ঠ ব্যালট যে দলের পক্ষে যাবে বা সর্বোচ্চ সংখ্যক ব্যালট যে দলের পক্ষে থাকবে সে দলই হবে বিজয়ী দল, এবং সেরা বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রে আমরা একই পথ অবলম্বন করব। আমি এক এক করে সবুজ ব্যালটগুলো খুলে নিচ্ছি। প্রথম সবুজ ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন শহীদ শামসুজ্জোহা হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সবুজ ব্যালটে আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত দলের নাম আজকের বিষয়ের পক্ষে থাকা দল কারমাইকেল কলেজ রংপুর। দর্শক, দুটি ব্যালটই দুটো দলের নাম পাওয়া গেছে, উৎকণ্ঠা বিরাজ করছে। তৃতীয় ব্যালটটি নির্ধারণ করে দিবে আজকে বিজয়ী দল কারা হচ্ছেন। এবং আজকের এই তৃতীয় সবুজ ব্যালট অনুযায়ী এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন আজকের বিষয়ের পক্ষে থাকা দল কারমাইকেল কলেজ রংপুর। অর্থাৎ 2-1 ব্যালটের ভিত্তিতে আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন কারমাইকেল কলেজ রংপুর। অনেক অনেক অভিনন্দন। এবারে দেখা যাক সেরা বিতার্কিক কে হতে যাচ্ছেন। আমার প্রথম লাল ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় বিতার্কিকদের মধ্য থেকে সেরা হয়েছেন বিপক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক মোহাম্মদ জায়েদ হাসান। দ্বিতীয় লাল ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় সকল বিতার্কিকদের মধ্য থেকে সেরা বিতার্কিক হয়েছেন পক্ষ দলের তৃতীয় বিতার্কিক জয় লালা। সেরা বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি দল থেকে দুজন বিতার্কিকের নাম উঠে এসেছে। আমরা তৃতীয় ব্যালটের মাধ্যমে হয়তো পেয়ে যাব আজকে সেরা বিতার্কিক, অথবা এই ব্যালটেও ভিন্ন আরেকটি নাম আসতে পারে। এবং আমার তৃতীয় লাল ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক তৌফিক আজমিম মাহমুদ। অর্থাৎ আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় 3 জন হয়েছেন সেরা বিতার্কিক। সবাইকে অভিনন্দন। জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এর প্রথম রাউন্ডের আজকের এই পর্ব যারা উপভোগ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি এবং সবাইকে বলছি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।